সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ যাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদ পর্যালোচনা ভিত্তিক অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছে আমি রিশান নাসরুল্লাহ। দর্শক, অনুষ্ঠানে আমরা আলোচনা করবো, আর আলোচনায় অংশ নেওয়ার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন ইলিয়াস খান, উপদেষ্টা সম্পাদক ডেইলি টাইমস অব বাংলাদেশ এবং সাবেক সাধারণ সম্পাদক জাতীয় প্রেস ক্লাব। ইলিয়াস ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আলোচনা করবো, তবে আলোচনায় যাবার আগে আমরা একটু আজকের দৈনিক পত্রিকাগুলোর হেডলাইনগুলো একটু দেখে নিই। দৈনিক আমার দেশ, দলবাজ শিক্ষকদের কারণে জাকসু নির্বাচনে বিশৃঙ্খলা, ভোট গণনা নিয়ে তামাশা, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে হামলার ছক আওয়ামী ক্যাডারদের। সমকাল, ফল নিয়ে অনিশ্চয়তা উত্তেজনা, উৎপাদন ক্ষমতা ও ব্যয় বৃদ্ধির নথি পাওয়া যাচ্ছে না, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে একটি স্টোরি। দৈনিক প্রথম আলো, ভোট গণনায় চরম অব্যবস্থাপনা, নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হলেন সুশীলা। বাংলাদেশ প্রতিদিন, জাকসু ভোটে নাটকীয়তা, অনিশ্চয়তায় জুলাই সনদ বাস্তবায়ন। দৈনিক ইত্তেফাক, নির্বাচন কমিশনারের পদত্যাগ, ফল চেয়ে প্রার্থীদের বিক্ষোভ, 12,000 কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধেকেরই বেশি আসন ফাঁকা। যুগান্তর, 34 ঘন্টা পর জাকসুর ফল ঘোষণা হয়নি, ভোট গণনায় ধীর গতি ক্ষোভ, নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহির পদত্যাগ। দৈনিক কালবেলা, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়েই বিপত্তি, জাকসুর ফল নিয়ে হযবরল। দেশ রূপান্তর, ডানপন্থায় ভয় ভারতের, ফল নিয়ে জল ঘোলা জাকসুতে। বণিক বার্তা, ভারত পাকিস্তান মিয়ানমার সফল হলেও জোরালো উদ্যোগ নেই বাংলাদেশের, সাগরে তেল গ্যাস অনুসন্ধান নিয়ে একটি স্টোরি। 2 দিনেও শেষ করা যায়নি 8,000 শিক্ষার্থীর ভোট গণনা। মানবজমিন, সুশীলা কার্কি নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী, বিএনপির প্রতিপক্ষ বিএনপি। ডেইলি স্টার, নেপাল গেটস নিউ PM আফটার রিভোল্ট, জাকসু পোস্ট ফ্রাস্ট্রেশন অ্যাজ কাউন্টিং ড্রাগস অন। নিউ এজ, UNGA ফর প্যালেস্টিনিয়ান স্টেট উইদাউট হামাস, জাকসু পোস্ট রেজাল্টস ইয়েট টু বি পাবলিশড। মোটা দাগে যেটা দেখা যাচ্ছে যে জাকসু নির্বাচনটি আসলে সবার এবং হযবরল অবস্থায় বলা যায়। কেন এমন হলো বলে আপনার কাছে? দীর্ঘ সময় অলরেডি চলে গেছে। ধরুন 11 তারিখ নির্বাচন হয়েছে, আজকে 13 তারিখ, 14 তারিখ, আর না আজকে 13 তারিখ বোধ হয়, আজকে 13 তারিখ, অনেক সময় হয়ে গেছে। অনেক সময় এটি আসলে অব্যবস্থাপনা তো বটেই, এবং দেখবেন যে ইতিমধ্যে একজন নির্বাচন কমিশনার সহ নির্বাচনের বোর্ডে যারা আছেন 4জন বা 3জন পদত্যাগ করেছেন। না, ও কমিশনার সহ 4জন, সেটা বলেছে। তো এটি কেন হয়েছে হয়তো ভিতরে আরও খবর জানা যায়, বাট একটি বিষয় কিন্তু আছে। ধরুন 33 বছর পরে নির্বাচন হচ্ছে জাকসুর। আমার ধারণা কোনো শিক্ষকের 33 বছর আগে যে নির্বাচনটি হয়েছিল সেটি পরিচালনা করার অভিজ্ঞতা আছে কিনা আমি শুনতে। জাকসু যিনি ভিপি উপাচার্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তিনি কিন্তু একজন সজ্জন মানুষ, আমি জানি। তার সাথে অনেকবার দেখা হয়েছে, কথা হয়েছে, অনেক জায়গায় টকশোতেও থেকেছি। তিনি খুব সজ্জন একজন মানুষ এবং আন্তরিক বলেই আমি ধারণা করি। কিন্তু এই ডিজাস্টারটি কেন হচ্ছে, এবং দেখলাম যে মিছিল পাল্টা মিছিল হচ্ছে। তো আমরা এই ছোট্ট একটি জায়গার নির্বাচন, আসলে নির্বাচন আরও একটি বিষয় আছে, ডাকসু এবং জাকসু, বিশেষ করে ডাকসুর নির্বাচনটি হাইপ উঠেছে দেশের সাধারণ নির্বাচনের চেয়েও বেশি। এবং ওদিনে একজন বলে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন যেটি হয় তার চেয়েও বেশি হাইপ উঠেছে। সারা বিশ্বের মানুষ, সারা বাংলাদেশের মানুষ যেখানেই আছেন সবাই কিন্তু তাকিয়েছিলেন রেজাল্টের দিকে। দীর্ঘদিন পরে একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে এই জন্য, কারণ দীর্ঘদিন ধরে নির্বাচন হয়নি। নির্বাচন যে আছে বাংলাদেশে এটি মানুষ ভুলে গিয়েছিল, এবং এর কিন্তু একটা বিরাট সামাজিক ক্ষতিও আছে। সামাজিক ক্ষতি কি, আমি যে হেরে যেতে পারি, এই ইয়াং জেনারেশনের মধ্যে সেই মানসিকতা গড়ে উঠছে না। ধরুন গ্রামে স্কুল কলেজ বা অন্যত্র কোথাও মাঠ নেই, বা অনেক সময় নানা বিতর্ক সহ নানা প্রতিযোগিতা সে আগের মতো নেই। সুতরাং একজন ছাত্র যে হেরে যেতে পারে তার তো সে অভিজ্ঞতা নাই। যদি খেলাধুলা থাকে, সে হেরে গেলে সেটা মেনে নেবে, জিতলে ভালো, কিন্তু এগুলো তো নাই। গ্রামের স্কুল কলেজের মাঠ সব কি বলে, এখন আর স্কুল কলেজে জাকসু নির্বাচন নিয়ে, ডাকসুর পরে এই জাকসু নির্বাচন নিয়ে মানুষের ব্যাপক আগ্রহ, এবং এই যে রেজাল্ট দেরিতে হচ্ছে এটি মানুষের নানা সন্দেহ উদ্রেক করছে। অনেকে বলছেন এই ছোট নির্বাচন যদি ঠিকভাবে না হয় তা জাতীয় নির্বাচন কিভাবে হবে। তো আমরা আশা করতে চাই
এখন বেশি লোক নিয়েছে, আমি যে দেখলাম যে কাউন্টিং এর জন্য বেশি, মাত্র 8,000 ভোট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট তো ধরুন, তাও মানুষ কিন্তু বলেছে একটু দেরি হয়েছে, রাত 3টা বা 4টায় এরকম রেজাল্ট দিয়েছে, বাট এখানে তো অনেক কম ভোট, 8,000 ভোট বোধ হয় এরকম। এটি তো আমি কেন জানি না, সংকটটি হচ্ছে, বাট এই সংকট উতরাতে হবে। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে, সেই প্রক্রিয়ার অংশ কিন্তু এই নির্বাচনগুলো। নির্বাচন যদি সুষ্ঠু হয়, সবার কাছে গ্রহণযোগ্য হয়, যদিও ইতিমধ্যে অনেক সংগঠনের নির্বাচন বর্জন করেছে যারা নির্বাচনে অংশ নিয়েছিল, সেটি যাতে নির্বাচনটি যাতে উতরিয়ে যায়, গণতন্ত্রের জন্য যেন ক্ষতিকর না হয়, আমরা সেই আশা করতে চাই। এখানে জাকসুর একটা বিষয় আমাদের গণমাধ্যম কর্মীরা বলছেন যে এর আগেও আমরা আসলে দেখেছি যে জাহাঙ্গীরনগরের শিক্ষকদের রাজনীতি নিয়ে এক ধরনের গ্রুপিং থাকে, তারই একটি বহিঃপ্রকাশ এটি বলার চেষ্টা করছেন কেউ। আপনার কাছে সেটি মনে হয় কিনা? না, জাহাঙ্গীরনগরের শিক্ষক রাজনীতি না, সব অটোনমাস বডি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, যেমন যে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশাল রাজনীতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি এমন পর্যায়ে গিয়েছিল বিগত স্বৈরাচারের আমলে, আপনি দেখবেন যে শিক্ষকরা ওই স্বৈরাচারের পক্ষে বিভিন্নভাবে অবস্থান নিয়েছে এবং অত্যন্ত ন্যাক্কারজনকভাবে। এবার এটা তো রাজনীতির ফল। এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজকে রাজনীতি হচ্ছে, নিশ্চয়ই কোনো না কোনো গ্রুপিং আছে, বাট আমি মনে করি জাকসু এমন একটি প্রতিষ্ঠান, বা এখানে যাদের ন্যূনতম কি বলে মান মর্যাদা বোধ আছে, এটি যাতে কোনো প্রকার ক্ষতিগ্রস্ত না হয়, সেই চেষ্টা কোনো শিক্ষক করবেন বলে আমি বিশ্বাস করতে চাই না। একই বিষয়ে আমরা দেখি, একটু সামনে রাকসু আছে, চাকসু রয়েছে, অর্থাৎ ধারাবাহিকতা ছাত্র সংসদগুলোর যে নির্বাচন, এটি আসলে এক ধরনের সমালোচনার মুখে পড়বে কিনা এই জাকসু? না, আমি আশা করতে চাই এবারে যেহেতু নির্বাচনটা নিয়ে একটু সমালোচনার মুখে পড়েছে, নানা অব্যবস্থাপনা ছিল, সুতরাং আগামীতে যে বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচন হবে, এবং আমি আশা করি যে কলেজগুলোতেও নির্বাচন হবে, কারণ 90-এর দশকে 80-এর দশকের শেষ দিকে সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় কলেজে কিন্তু নির্বাচন হয়েছে, 90-এর পর সব বন্ধ হয়ে যায়, কোথাও কোনো নির্বাচন হয়নি। তো যদি আপনি যেটি বললেন যে জাকসু নির্বাচনের অভিজ্ঞতা দিয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যারা আছেন, বেশি বা নির্বাচনের সঙ্গে যারা জড়িত, তারা সচেতন হবেন, কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি মানুষের শ্রদ্ধা অনেক উপরে, তাদেরকে শ্রদ্ধা করতে চায়। তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আসুক, তাদের বিরুদ্ধে কি বলে যে অপ্রীতিকর, তাদের সঙ্গে কোনো অপ্রীতিকর ঘটনা হোক, সাধারণ মানুষ কিন্তু চায় না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এখনও মানুষ কিন্তু সর্বোচ্চ সম্মানের স্থানে রাখেন, সেটি তারা রক্ষা করবেন বলে আমি বিশ্বাস করি। এবং প্রয়োজনে তারা এই নির্বাচন বিষয়ে, যেমন ঢাকা ইউনিভার্সিটি হয়েছে, জাহাঙ্গীরনগর হলো, এখানে যে এক্সপার্ট ছিলেন তাদেরকেও তারা নিয়ে সহযোগিতা চাইতে পারে, যে কীভাবে নির্বাচনটি যে নির্বিঘ্ন, যাতে সঠিক সময়ে রেজাল্ট দেওয়া যায়, সেই চেষ্টা কিন্তু তারা করতে পারেন। আমরা একটু জাতীয় পর্যায়ে যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে একটি বিপত্তি রয়েছে, যেটি এরই মধ্যে আসলে চূড়ান্ত করা হয়েছে। আমাদের সংস্কার যারা রয়েছেন, শুধু ঐক্যমত কমিশন, তারা কিছু বিষয় তৈরি করেছেন, যেসব জায়গায় ঐক্যমত হয়েছে রাজনৈতিক দলগুলোর, কিন্তু যেসব জায়গায় ঐক্যমত হয়নি, যেসব জায়গায় নোট অফ ডিসেন্ট রয়েছে, সেগুলো নিয়ে একটি সংকট রয়েছে। আপনাকে মনে হয় যে জাতীয় নির্বাচনের আগে এই সংকট দূর করা সম্ভব হবে, বা একটা ইতিবাচক জায়গায় আমরা পৌঁছাতে পারবো? আমি আশা করতে চাই, কারণ দীর্ঘ লড়াই করে এখন এই জুলাই সনদে যাদের মধ্যে মতানৈক্য হয়েছে বা ঐক্য আছে, এই সব দলগুলোই কিন্তু দীর্ঘদিন লড়াই করেছে। 15.5 বছরে যেমন বিএনপি, জামাত, অন্যান্য যে দল আছে, তারা কিন্তু অনেকভাবে নির্যাতিত, নিপীড়নের শিকার হয়েছে। সুতরাং সনদকে কেন্দ্র করে যদি ঐক্যমত না হয়, এর একটি বিরাট প্রভাব পড়বে আগামী নির্বাচনে। কারণ অনেক দল বলেছে জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচনে যাবে না। সুতরাং আমি মনে করি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য হওয়া উচিত। অনেক বিষয়ে কিন্তু ঐক্যমত্য হয়েছে, কিছু বিষয়ে বিভিন্ন দলের রিজার্ভেশন আছে। সুতরাং এটি হয়ে যাবে, আমি আশা করতে চাই হয়ে যাবে, এবং যথাসময়ে যে ফেব্রুয়ারি ঘোষণা করা হয়েছে, এর মধ্যে নির্বাচন হয়ে যাবে। একটা বড় বিতর্কের জায়গা সংবিধানের সম্পর্কিত যে বিষয়গুলো নিয়ে, সেই জায়গায় বিশেষ করে সংবিধান সংশোধন বা সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বেশ কিছু নোট অফ ডিসেন্ট রয়েছে। এই সংকটকে আসলে সমাধান হওয়া সম্ভব, বা যেটি বলা হচ্ছে যে এই সংবিধান সংশোধন না করা হলে আবার ফ্যাসিস্ট তৈরি হবে, কিংবা নিয়োগ প্রক্রিয়া না গেলে আবার সংবিধানের কিছু বিষয় তো সংশোধন করতে হবে, এটা তো আলোচনা হয়েছে, বাট এখন সংবিধান ছুঁড়ে ফেলতে হবে কিছু কিছু দল এরকম বলতে চাচ্ছে, এটা ঠিক বলে আমি মনে করি না। যে সংবিধান একদম এটা বাদ দিয়ে নতুন সংবিধান করতে হবে, তাহলে নির্বাচন অনেক ঝুলে যাবে। এই সংবিধান লিখতে তো অনেক সময় লাগবে। সুতরাং সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে, এটি বলার সুযোগ আছে বলে আমি মনে করি। বরং যে দলগুলো এটি বলছে, তারা বলুক যে সংবিধানের কোন কোন জায়গায় চেঞ্জ করা উচিত, তখন বড় বড় দলগুলো আলোচনা করে সেটি একটি সমাধান করবে। কোনো কিছু অসমাধানযোগ্য না আমি মনে করি। এগুলো গণতন্ত্রের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে এই সমাধান কিন্তু করতে হবে। দেশে
স্থিতিশীলতার স্বার্থে দীর্ঘদিন একটি অনির্বাচিত সরকার ক্ষমতা আছে। এই নির্বাচনকে কেন্দ্র করে যদি আরও এই সরকার দীর্ঘায়িত হয় তার ফল কিন্তু ভালো না। অনির্বাচিত সরকার কিন্তু গণতন্ত্রের জন্য ভালো না। আপনি দেখবেন নানা দেশে নানা অব্যবস্থাপনাও চলছে, এখন আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে, যেখানে সে মব ভায়োলেন্স হচ্ছে। আপনাকে আমি পছন্দ হলো না, আপনার বাসার নিচে যে 500 পোলাপান নিয়ে দাঁড়িয়ে গেলাম, এটা তো গণতান্ত্রিক পরিবেশ না। এর সমাধান হতে হবে। সমাধান হলে মব নিয়ে আলোচনা করবো, কিন্তু একটা জিনিস ভেসে বেড়াচ্ছে যে আন্দোলনে যেতে পারে রাজনৈতিক দলগুলো, অর্থাৎ দুটি পক্ষ গণতান্ত্রিক এই যে গণ অভ্যুত্থানের পক্ষের যে রাজনীতি সেটির মধ্যে দুটি পক্ষ দ্বারা হয়ে যাচ্ছে একটি এই জুলাই সনদ বাস্তবায়ন নিয়েই তারা আন্দোলনে যেতে পারে। সেটি আসলে রাজনীতির নতুন সংকট তৈরি করবে কিনা? সংকট তো কিছুটা তৈরি করবেই, মানে এগুলো এক ধরনের রাজনৈতিক চাপ। আমি মনে করি রাজনৈতিক দলগুলো এক দল অন্য দলের উপর চাপ দিচ্ছে, এগুলো সমাধান হয়ে যাবে। কারণ এগুলো করে করে আমি নির্বাচন দিলাম, আমি পিছালাম 5 মাস পিছালাম, 6 মাস পিছালাম, 1 বছর পিছালাম। নির্বাচন তো হতে হবে কখনো না কখনো, তাই না? আর সবকিছু গণতন্ত্র সবকিছু আমার মতো হতে হবে তা তো ভাবার সুযোগ নেই। এখন পিয়ার পদ্ধতি বলা হচ্ছে, কিছু কিছু দল বলছে পিয়ার পদ্ধতি বাংলাদেশ সম্ভব। বাংলাদেশের যে গণতান্ত্রিক অবস্থা নেই তো। বাংলাদেশের যে গণতান্ত্রিক সিস্টেম, ধরুন যে এমপিকে এই কোথায় রাস্তার কাজ হবে, কোথায় গম ভাগাবে, কোথায় চাল ভাগাবে, সব কিছু করতে হয়। আর ফার্স্ট ওয়ার্ল্ডে একজন এমপিকে শুধু আইন প্রণয়ন করতে হয়, তার এইসব কাজ নেই। তো এখন এই পিয়ার পদ্ধতি করে আমি কাকে ভোট দেবো আমি তো জানছি না। সুতরাং এই পিয়ার পদ্ধতিতে এগুলো বাংলাদেশ চলবে, সেটি তো পরবর্তী সংসদে আলোচনা হতে পারে। এবং সেটি তো আইন থাকতে হবে নাকি, সেটি তো আইন করতে হবে, সেই আইন করতে তো সংসদ লাগবে। সুতরাং আমি বলতে চাই আমাদের রাজনৈতিক বিভিন্ন দলের যে বন্ধুরা আছে এসব বাদ দিয়ে নির্বাচন পেছানোর কৌশল না করে যাতে একটি সঠিক সময় নির্বাচন হয়, যে ডেট ঘোষণা করা হয়েছে সেই চেষ্টা তাদের করা উচিত। না হলে যদি আবার স্বৈরাচার ফিরে আসে তাহলে কিন্তু সবাই ক্ষতিগ্রস্ত হবে, এবং এবার কিন্তু আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে। গত বছর তো এক একজন নামে 400-500 মামলা, ঘরে ঘুমাতে পারেনি, কোর্টের বারান্দায় দৌড়িয়েছে, নানা কিছু হয়েছে। এসবের যদি শেষ করতে হয়, অবসান করতে হয়, স্বৈরাচারকে আসার সুযোগ দেওয়া যাবে না। বাট বিভক্তির মধ্যে দিয়ে কিন্তু তারা চলে আসতে পারে। মব নিয়ে আসলে দুটি প্রশ্ন। একটা হচ্ছে যে আমরা দেখলাম অন্তর্বর্তী সরকারের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ অবনতি হয়েছে। এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণের যে আকাঙ্ক্ষিত নির্বাচন বা সুষ্ঠু নির্বাচন সেটি আসলে এই সরকার করতে পারবে কিনা। আরেকটা হলো যে আমরা এই অন্তর্বর্তী সরকারের সময় এই মব টার্মটা আসলে খুব বেশি ব্যবহৃত হতে দেখেছি। এর আগে যখন গত 16-17 বছর যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখন অসম্ভব এরকম ঘটনা ঘটেছে যেগুলোতে মব হিসেবে কখনোই চিহ্নিত করা হয়নি। এটি আসলে এক ধরনের প্রক্রিয়া কিনা, এটিকে আসলে প্রতিষ্ঠিত করার এক ধরনের কৌশল কিনা? না, মব তো আমরা প্রথম থেকে অনেকে বলতেছেন জাস্টিস, আসলে এটা ভায়োলেন্স। একটা গণতান্ত্রিক দেশে আপনার মতের সাথে আমি দ্বিমত পোষণ করতে পারি, বাট আপনাকে আক্রমণ করার সুযোগ কিন্তু আমার নাই কোনো ধরনের, যদি ইফ ইউ বিলিভ ইন ডেমোক্রেসি। সুতরাং বিভিন্ন যে মব ভায়োলেন্স হয়েছে আমরা দেখছি। যদিও অনেকে বলতে চান যে ক্ষুব্ধ যারা আন্দোলন সংগ্রাম করেছে তারা গিয়ে নানা জনের বিরুদ্ধে এগুলো করছে, বাট এটা তো দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির খারাপ অবস্থা প্রমাণ করে, এবং সরকার তো বিভিন্নভাবে বলছে মব নিয়ন্ত্রণের কথা। আর যে কথাটা আপনি বলেছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এই অবস্থায় নির্বাচন হয়, বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এর চেয়ে খুব ভালো কিন্তু কখনো ছিল না। বাট এই সরকার কিন্তু চেষ্টা করছে, আমি বলতে চাই সরকার চেষ্টা আছে যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ আনার জন্য, এবং আমি আশা করতে চাই নির্বাচন যত ঘনিয়ে আসবে, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, যদি হওয়া উচিত, তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি হবে। কারণ নতুন করে পুলিশ নিয়োগ দেওয়া হচ্ছে, আপনি জানেন তো। সুতরাং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে এবং নির্বাচন হয়ে যাবে। প্রশাসনিক কাঠামোর যে দশা এখন, সেই ক্ষেত্রে যেমন বলা হচ্ছে যে আওয়ামী লীগের ভূত এখনো বসানের এ থেকে নামেনি, সেই সময় একটি সুষ্ঠু নির্বাচন হলো, এই জায়গাটা তো অনেক বেশি। তাহলে তো আপনার অনন্তকাল অপেক্ষা করতে হবে। আওয়ামী লীগের 15.5 বছর শাসন আমলে একদম ব্লাড টেস্ট করে প্রশাসনের নিয়োগ দিয়েছে। এখন যদি আপনি এদের সবাইকে বাদ দিয়ে নির্বাচন করতে চান, সেটা তো সময় সাপেক্ষ ব্যাপার, সেটা তো অনেক সময় লাগবে। ইচ্ছা করলে তো সরকারি চাকরিজীবী চাকরি খাওয়া যায় না। আর আপনি চিহ্নিতই বা করবেন কী করে? সবাইকে তো দ্রুত চিহ্নিত করা সম্ভব না। সুতরাং এদের সবাইকে বাদ দিয়ে তারপর আপনি নির্বাচন করবেন, এগুলো হচ্ছে নির্বাচন পেছানোর একটি কৌশল। অনেকে বলতে চান এগুলি, বাট এই এখন যারা আছেন এদের নিয়ে কীভাবে একটি সুষ্ঠু নির্বাচন করা যায়, সরকার যদি আন্তরিক হন, আমি মনে করি দলীয় কর্মকর্তা থাকলেও খুব বেশি সুবিধা করার সুযোগ আছে বলে আমি মনে করি না। সুতরাং এর মধ্য থেকেই নির্বাচন করতে হবে।
আমি একটু দেশ রূপান্তরের যে সংবাদ রয়েছে, ডানপন্থায় ভয় ভারতের, সম্প্রতি ডাকসু নির্বাচনের পরে ভারতের একজনের শশী থারুর মন্তব্য এবং তারপরে শৃঙ্গলার যে মন্তব্য বাংলাদেশ প্রসঙ্গে, আসলে এটি আসলে একটি স্বাধীন রাষ্ট্রের ক্ষেত্রে এই ধরনের মন্তব্য এটা খুব আপত্তিকর। এটা বাংলাদেশের মানুষের বিষয়। এখানে কারা জিতবে কারা হারবে এটা তো ভারত নির্ধারণ করবে না, তারা তো আগে নির্ধারণ করতো। গত 15.5 বছরে আওয়ামী লীগ তারা নির্ধারণ করতো কে কোথায় বসবে, কে কোথায় থাকবে, কার ফাঁসি হবে, অনেক প্রচার আছে, কিন্তু তারা এগুলো নির্ধারণ করতো। এখন তো বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ রয়েছে। এখানে ভারতের পছন্দ মতো প্রার্থীরা জিতবে বা ভারত যাদেরকে কি বলে যে সাপোর্ট করে তারা জিতবে, সেই পরিবেশ বাংলাদেশের নাই। এখানে মানুষ রায় দিয়েছে, তাদের নিজস্ব ব্যাপার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে যে রায় দিয়ে গণতান্ত্রিকভাবে রায় দিয়েছে, এটা নিয়ে ভারতের ওই তাদের সে আগের মানসিকতা আছে এখনও। আগে মনে করছে এখন আমাদের করদরাজ্যের মতো বাংলাদেশকে ব্যবহার করতে পারবে, সেটির সুযোগ আছে বলে আমি মনে করি না। এটি ভারতের জন্য দুর্ভাগ্যজনক। তারা এরকম একটি তাদের দুজন নেতা মন্তব্য করেছেন। এটা আমাদের জন্য কি বলে যে এটা তাদের জন্য। এবং ভারতে এমন একটি দেশ, আপনি দেখবেন যে একটি প্রতিবেশীর সঙ্গেও তাদের কিন্তু সুসম্পর্ক, শুধু বাংলাদেশে একটি দলের সঙ্গে সম্পর্ক ছিল, তার অবসান ঘটেছে গত বছরের 5ই আগস্ট। আর আপনি দেখুন নেপাল সম্পর্ক নেই, পাকিস্তান চিরবৈরী, ছোট্ট 4 লাখ লোক, মালদ্বীপ সেখানে সরকার চীনপন্থী, শ্রীলঙ্কা তাদের সাথে সুসম্পর্ক নেই। ভারতের জন্য দুর্ভাগ্যজনক। তারা একটা বড় ভাই সাজতে চায়, তা বড় ভাই তো ইচ্ছে করে সাজা যায় না। বড় ভাই কি বলে, বড় ভাইয়ের যে ভূমিকা সেটা অর্জন করতে হয়, তাই না? ভারত তো চাচ্ছে নিজেরা বড় ভাই হিসেবে এবং সারা বিশ্বে একটা ফ্লেভার দিতে চায়, বিশাল অর্থনীতি, কিন্তু আসলে কিন্তু কিছুই না। তারা বিভিন্ন জায়গায়, কিন্তু এই যে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে কিছুদিন আগে, জানেন, সেখানে কিন্তু তারা হেরেছে। এইসব কি বলে যে তারা তো 5ই আগস্ট শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, আমাদের সাথে নানান অর্থনৈতিক বাণিজ্যিক সম্পর্কের নানা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। এটি প্রমাণ করে যে এই দেশটি বাংলাদেশের মানুষের উপর যে কি বলে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট সেটি ধারণ করতে পারে না। তারা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া, যে নানা অপরাধে যে অভিযুক্ত, তাকে তারা নিরবচ্ছিন্নভাবে আশ্রয় দিয়ে যাচ্ছে। এবং শুধু তাকেই না, তার দলের অনেক নেতাকর্মী যারা পালিয়ে গেছে তাদেরকেও আশ্রয় দিচ্ছে এবং তাদেরকে মিছিল সমাবেশে একটা অফিসে খুলেছে। আমি গণমাধ্যমে আমরা দেখেছি। এটা তো একটা প্রতিম রাষ্ট্রের কাছে প্রত্যাশা না, যদি তারা বলে যে আমাদের বন্ধু রাষ্ট্র, বাট এই ভূমিকাটি প্রমাণ করে তারা বন্ধু রাষ্ট্র না। এই যে ডানপন্থীদের উত্থান নিয়ে বেশ আলোচনা হচ্ছে, যে ডাকসু নির্বাচনের পরে এটি আসলে বেড়েছে, বাংলাদেশের রাজনীতিতে একটা পরিবর্তন এসেছে না, এটি মানে আওয়ামী লীগ না থাকার কারণে আসলে এই উত্থানটা এরকম? আমার মনে হয় মেন্টাল মেকআপও কিছু চেঞ্জ হয়েছে। আমি 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 বলতে চাই ইয়াং জেনারেশন, হ্যাঁ, তারা কি বলে যে ধর্মীয় রাজনীতিতে অনেকে কিন্তু ঝুঁকে পড়ছে, এটি অস্বীকার করার উপরে। আপনি দেখবেন বিভিন্ন যে ফেসবুক সহ টুইটার অন্যান্য যেগুলো আছে, আপনি দেখবেন যে ধর্মীয় পোস্ট দিচ্ছে অনেক তরুণ, যার এখন ধরুন ভালো লেখাপড়া করা উচিত, ভালো কি চাকরি, ভালো ব্যবসা কীভাবে করতে হবে সেই চিন্তা করা উচিত, কিন্তু অনেক তরুণ আছে শুধু ধর্মীয় পোস্ট দিচ্ছে। এটি তো মেন্টাল মেকআপ ভিতরে চেঞ্জ হয়ে গেছে। এবং শেখ হাসিনার কারণে ওপেন রাজনীতি না করতে পারার কারণে অনেক তরুণ এদিকে ঝুঁকে পড়ছে। এটা খুব স্বস্তিদায়ক না, আমি মনে করি। ধর্ম আমাদের অত্যন্ত পবিত্র বিষয়, আমরা সেটি পালন করব, সেটা শোনা কি বলে যে ধর্মের যে মর্যাদা যেভাবে রক্ষা করে সেটি করব। কিন্তু ওই যে কথাটা আপনি বলেছেন, আমি বলতে চাই যে মৌলবাদের বা ডানপন্থী রাজনীতির বিকাশ ঘটছে এটি বলার সুযোগ আছে বলে আমি মনে করি না। বাট কিছু ইয়াং জেনারেশন এটি হয়েছে, বাট এটি সামনের নির্বাচনে প্রমাণিত হবে। কারণ বিএনপি অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, বিএনপি মধ্যপন্থা রাজনীতি করে, জামাত ইসলামী ধর্মীয় রাজনীতি করে এবং তাদের সঙ্গে অনেক দলও আছে। এটা কিন্তু নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণিত হবে যে কী তারা করছে আসলে। বিএনপি প্রসঙ্গে যেহেতু বললেন, এই বিএনপির প্রতিপক্ষ বিএনপি, এটি মানব জমিনের একটি সংবাদ। এটি কেন মনে হলো যে ডাকসু নির্বাচনের পরে এ ধরনের বেশ আলোচনা হচ্ছে, বিএনপি সাংগঠনিক দক্ষতা সহ নানান বিষয় নিয়ে সমালোচনা হচ্ছে? বিএনপি একটি বিশাল দল, বিএনপি একটি বিশাল দল, সব জায়গায় গ্রামে গঞ্জে গ্রাম পর্যায়ে পর্যন্ত তাদের কমিটি আছে। বড় দলের টুকটাক সংঘাত থাকবেই, দ্বন্দ্ব থাকবে। ধরুন একটি পদে একটি উপজেলার একজন সভাপতি পদে 10 জন লোক থাকে বিএনপির সভাপতি পদে, সেখানে 9 জনই কিন্তু হতে পারবে না।
সেই 9 জনের মধ্যে নানা ধরনের ক্ষোভ থাকবে, বক্তব্য থাকবে, কিন্তু দিন শেষে কিন্তু সবাই এক হয়ে যাবে গণতন্ত্রের প্রশ্নে, মুক্তিযুদ্ধের প্রশ্নে, দেশের সমৃদ্ধির প্রশ্নে সবাই কিন্তু এক হয়ে যাবে। সুতরাং বড় দলে এই ধরনের টুকটাক সমস্যা থাকবে, বিশেষ করে এই রিজনে আমাদের সাবকন্টিনেন্টে থাকেই। এটা নিয়ে এত উদ্বিগ্ন হওয়ার কিছু আছে বলে আমি মনে করি। কিন্তু যেসব অভিযোগ তৈরি হয়েছে বা কৌশলের কাছে যে বিষয়গুলো রয়েছে, যে চাঁদাবাজিটা, যে এইসব যে অভিযোগ ঢালাওভাবে বিএনপিকে দেওয়া হচ্ছে, সেটি একটি বড় কারণ কিনা? হ্যাঁ, সেটি তো কারণ আছে, কারণ এর বিরুদ্ধে কিন্তু বিএনপি যিনি এখন ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনিও কিন্তু কি বলে শাস্তিমূলক উদ্যোগ নিয়েছেন। প্রায় 5,000 লোক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে, বিভিন্নভাবে শাস্তি দেওয়া হয়েছে। এটা তো একটা বিরাট গুড সাইন। আমি যেটি বললাম না, 17.5 বছর নানাভাবে বঞ্চিত ছিল। কিছু অপপ্রচারও আছে। ধরুন আওয়ামী লীগের আমলে আমার জায়গা বিএনপির লোকজন বিএনপির লোকদের জায়গায় জমি আওয়ামী লীগের লোকজন দখল করে নিয়েছে। সেগুলো উদ্ধার করতে গেলেও কিন্তু আমাদের কিছু কিছু মিডিয়ায় খবর আসে যে ওটা দখল করেছে। আছে, দোস্তুরির ঊর্ধ্বে না বিএনপি বিষয়ে, কিন্তু প্রচারটা বেশি হচ্ছে বিভিন্নভাবে, নানাভাবেই তো চাঁদাবাজি হচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন দলই করছে, কিন্তু আমরা জানি। এই যে একজন এমপির হাজব্যান্ড, তার ঘুষ প্রথমের না আবার দ্বিতীয়বার আনতে গেছে, চিন্তা করেন কোন লেভেলে রাজধানীতে। হ্যাঁ, এরকম তো ধরুন একটা ঘটনা আমরা জেনেছি, এরকম তো হাজার হাজার ঘটনা আছে আমরা জানি না। তারপর ধরুন শেখ হাসিনার পিয়ন 400 কোটি টাকা দুর্নীতি করেছে ওনার ভাষা অনুযায়ী। আর এই যে এই আমাদের আসিফ সাহেবের পিএস নেপির জন্য কয়শো কোটি টাকা 3 মাসে বা 4 মাসে এগুলো করেছে। তো এটা তো এই অভিযোগ তো আছে। আর মানুষ তো সব বাংলাদেশেরই, এই ভূখণ্ডতেও আকাশ থেকে মানুষ এসে পড়েনি। মেন্টাল ক্যারেক্টার মোটামুটি সবই একরকম, সবই একরকম। আরেকটা বিষয় হলো যে তারেক রহমান সাহেব বারবার বলছেন যে আগামী নির্বাচন সহজ হবে না। এই মেসেজটিকে আসলে বিএনপির তৃণমূল পর্যায়ে, মানে সব পর্যায়ে আসলে পরিষ্কার কিনা বা তারা বুঝতে পারছেন কিনা, আপনার কাছে কি মনে হয়? বুঝতে প্রথম দিকে কিছু সমস্যা ছিল, বাট এখন বুঝতে শুরু করেছে বলে আমি মনে করি। এবং অবস্থা কিন্তু চেঞ্জ হয়েছে। বিভিন্ন চাঁদাবাজির অভিযোগ যেগুলো ছিল এগুলো কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে, এবং দেশের এখন এই মুহূর্তে কোথাও খুব বেশি হচ্ছে বলে আমি জানি না। এবং অনেকে শাস্তি দেওয়ার কারণে, পার্টি থেকে বহিষ্কারের কারণে, কারণ রাজনৈতিক চাঁদাবাজি করতে হলে আপনার কিন্তু পদ থাকতে হবে, পদ না থাকলে একটু কঠিন। তো অনেকেই বহিষ্কার করা হয়েছে, অনেকের পদ কেড়ে নেওয়া হয়েছে। সুতরাং এই মেসেজটি সর্বত্র পৌঁছেছে। রাজনৈতিক নেতাকর্মী যারা আছে, যারা এগুলো করতো, তারা কিন্তু এখন অনেক সতর্ক হয়ে গেছে এবং এগুলো করছে না। আর এই যুগে আপনি আমি চাঁদাবাজি করে এড়ানোর কিন্তু কোনো সুযোগ নেই। কোনো না কোনোভাবে মানুষ জেনে যাবেই, কারণ যোগাযোগ ব্যবস্থা তো উন্নত হয়েছে, কোনো না কোনোভাবে জেনে যাবেই। আপনি দেখেন অনেকে ঘুষের টাকা নিচ্ছে, কিভাবে যেন ভিডিও চলে আসছে, সেটা চিন্তাই হয়তো করেনি যে এটা ভিডিও হতে পারে। সুতরাং এই যুগে চাঁদাবাজি করা, এগুলো করে লুকিয়ে রাখার সুযোগ কম, এবং ওনার কাছে যে অভিযোগগুলো যাচ্ছে সঙ্গে সঙ্গে উনি ব্যবস্থা নিচ্ছেন। উনি তো ব্যবস্থা নিচ্ছেন, কিন্তু পরবর্তী সেটি মনিটরিং হয়। আমরা তো রাজনীতি দেখি যে একজনকে বহিষ্কার করা হলো, 3 মাস পরে আবার দলে ফিরলেন, আবার পদে পেলেন। সেই জায়গাগুলো কি আসলে পরিবর্তন এসেছে? খুব বেশি পরিবর্তন আসেনি আসলে, আমি যেটাই বলবো। আপনার অনেক হয়েছে কি, বিএনপির অনেক নেতাকর্মী অনেক নির্যাতিত হয়েছেন। তো সবার বিরুদ্ধে আবার যে কথাটা আমি বললাম যে ধরুন আপনি একটা ক্রাইম করলেন বা আমি একটা ক্রাইম করলাম, সবাই জেনে যাচ্ছে, অনেক সময় কিন্তু সেটি সত্যও না। আপনার সাথে আমার শত্রুতা করার জন্য বা আমার সাথে আপনি শত্রুতা করার জন্য এগুলো করছেন। এটি যখন ধরুন তাৎক্ষণিক একটা ব্যবস্থা নেওয়া হলো, একটা অভিযোগ পেয়ে, পরে যখন প্রমাণিত হয় যে না আসলে তার বিরুদ্ধে যে অভিযোগটি করা হয়েছে সেটি ঠিক না, তখন হয়তো পদ ফিরিয়ে দেওয়া হয়। বাট অধিকাংশ দেওয়া হচ্ছে না সোফার আইনও। এবার কিন্তু এরকম হচ্ছে না যে 3 মাস পরে 2 মাস পরে আমি পদ ফিরিয়ে দিলাম, এরকম কিন্তু হচ্ছে না। প্রায় 5,000 যে বহিষ্কার করা হয়েছে, বিভিন্ন শাস্তি দেওয়া হয়েছে, তারা কেউ পদ বা পজিশন ফিরে পেয়েছেন বলে আমি শুনিনি। নেপালে একটা অভ্যুত্থান হয়েছে। নেপালের অন্তর্বর্তী সরকার যিনি প্রধান হয়েছেন, তিনি মার্চে নির্বাচনের ঘোষণার মধ্যে দিয়ে দিয়েছেন, অর্থাৎ দায়িত্ব নিয়েই তিনি ঘোষণা দিয়েছেন যে আগামী মার্চে হবে নির্বাচন। আমাদের এইখানে এটি আসলে সম্ভব হয় না কেন? এরকম আমাদের এখানে ধরুন দীর্ঘদিন পর সরকার কি বলে চেঞ্জ হচ্ছে, সে মানুষের প্রত্যাশা ছিল, অনেক অনেক প্রত্যাশা ছিল, নানা কিছু সংস্কার, অনেক কিছু ছিল। তো সেটার জন্য একটু দেরি হচ্ছে। বাট এখনও যারা নির্বাচন দেরিতে আরও দেরি করতে চায়, তারা কিন্তু আসলে ভুল করছেন। কারণ আমাদের মনে আছে যে 90-এর স্বৈরাচার এরশাদের পতনের পরে মাত্র 3 মাসের মধ্যে কিন্তু নির্বাচন দিয়েছিল, এবং বাংলাদেশের ইতিহাসে বলা হয় সেটি সবচেয়ে ভালো নির্বাচন ছিল, সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন ছিল। তাই এই সরকারও সংস্কার প্রক্রিয়া চলছে। সংস্কার তো ভাই ফুল স্টপ দেওয়ার সুযোগ নেই যে আমি এখানে ফুল স্টপ দিয়ে দিলাম, সব সংস্কার হয়ে গেছে, এটি ভাবার তো সুযোগ নেই। সংস্কার চলবে, যেগুলো ভালো সেগুলো চলবে। বাংলাদেশের পলিটিক্স এখন ডিফিকাল্ট হয়ে গেছে।
রাজনীতিবিদরা এখন যা ইচ্ছে তাই করবে, আমার মনে হয় সেই সুযোগ আর বাংলাদেশে নাই। কারণ আমরা দীর্ঘদিন দেখেছি, বিশেষ করে এবার যারা আন্দোলন করেছে, এই তরুণদের দৃষ্টি কিন্তু রাজনীতিবিদদের উপর থাকবে, তারা যা ইচ্ছে তাই করবে, এটি ভাবার কিন্তু সুযোগ নেই। এই বাংলাদেশের পরে নেপাল উদাহরণ আপনি দেখুন, নেপালে কীভাবে, নেপালে তো 1.5 দিনের মধ্যে সরকার পড়ে গেছে, এবং সেখানে রাজনীতিবিদদের বিলাসী জীবন, নানা কিছু কিন্তু ফেসবুকে এসে, এগুলো দেখে কিন্তু তরুণরা আরও বেশি ক্ষুব্ধ হয়েছে। হ্যাঁ, সুতরাং বাংলাদেশেও আগামী দিনে রাজনীতি যারা করবেন বা রাজনীতি এখন যারা করছেন, যা ইচ্ছে তাই করবেন, সেটির সুযোগ বাংলাদেশে আছে বলে আমি মনে করি না। যদি আমরা বিশ্বের বিভিন্ন দেশগুলোতে দেখি যে রাজনীতি নিয়ে এক ধরনের গবেষণা হয়, আপনি যেটা বলছিলেন যে একটা নতুন প্রজন্ম তৈরি হয়েছে রাজনীতি সচেতন, কারণ আমরা দেখলাম যে গণ অভ্যুত্থানের পক্ষের একটি রাজনৈতিক দলও কিন্তু তৈরি হয়েছে। ডাকসুতে এক ধরনের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এক ধরনের পরিবর্তন লক্ষ্য করা গেছে। তাই সেই জায়গায় কি রাজনৈতিক দলগুলোর গবেষণা সেল রয়েছে আমাদের দেশে, বা এই ধরনের গবেষণা করে রাজনৈতিক কর্মসূচি তৈরি করা এরকম কিছু আছে? বাংলাদেশের রাজনৈতিক দল এগুলো চিন্তাও করে বলে আমার মনে হয় না। এই ধরনের কোনো গবেষণা, এই ধরনের কোনো কার্যক্রম আগামী দিনে কী রাজনীতি হবে এটি নিয়ে খুব বেশি ভাবেন বলে আমার মনে হয় না। বাংলাদেশের রাজনীতি হচ্ছে ক্ষমতায় যাওয়া, যেভাবে ক্ষমতায় যেতে হবে, যেমন ভোট ছাড়া, রাতের ভোট, দামি ভোট, ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছে এবং গিয়েছে। বাট ওই যে কথাটা আমি একটু আগে বলেছি, আগামী দিনে কিন্তু এগুলোর সুযোগ আছে বলে আমি মনে করি না। তাহলে রাজনৈতিক দলে কি সেই প্রক্রিয়া যাওয়া উচিত, বা সে ধরনের? অবশ্যই যাওয়া উচিত, অবশ্যই যাওয়া উচিত, কারণ নানা সীমাবদ্ধতা সত্ত্বেও দেশ কিন্তু রাজনীতিবিদরা চালান, এবং দেশের যত, বাংলাদেশে ধরুন মুক্তিযুদ্ধ, আমাদের দেশটা স্বাধীন হয়েছে রাজনীতিবিদদের কারণে, অন্যদেরও ভূমিকা ছিল, বাট মূল ভূমিকা কিন্তু রাজনীতিবিদদের ছিল। রাজনীতিবিদরা আমরা নানাভাবে অনেক সময় ছোট করতে চাই, বাট দেশের উন্নয়নে যতটুকুই হয়েছে রাজনীতিবিদদের কিন্তু বিশাল অবদান আছে। রাজনীতি মাইনাস করার কোনো সুযোগ নেই। সুতরাং রাজনীতিকে কীভাবে আরও ভালো করা যায়, প্রো পিপল করা যায়, সেটি চেষ্টা রাজনৈতিক দলগুলো করা উচিত। কারণ ওই কেন্দ্র পিটিয়ে আমি নির্বাচিত হয়ে গেলাম, সেই সুযোগ আগামী দিনে বাংলাদেশ কিন্তু আসবে না। রাজনীতিতে মাইনাসের শব্দটা 2008 সালের পর থেকে বেশ আলোচিত, এবং আমাদের এই গণ অভ্যুত্থানের পরও বেশ আলোচনায় ছিল, এখনো আবার আলোচনায় আছে যে নির্বাচন দেরি করে মাইনাস করার একটি প্রক্রিয়া। আপনার কাছে কি সেরকম মনে হয়? এরকম কোনো ঘটনা আছে, বা এই দুরভিসন্ধি যদি কারো থাকেও যে এদেরকে মাইনাস করব, সেটি সম্ভব হবে না বাংলাদেশে, সেটি বাংলাদেশে সম্ভব না। কেন হবে না? না, ধরুন আমি একটা কথা বলি, যে আমি ফ্র্যাঙ্কলি বলা হচ্ছে যে বিএনপিকে মাইনাস করার চেষ্টা করছে। বিএনপির রুট এত গভীরে, লক্ষ লক্ষ কোটি কোটি সমুদ্রের মতো একটি বিষয়, সেটি আমি ইচ্ছে করলে মাইনাস করে দিলাম, এটি একটু কঠিন বাংলাদেশে। এটি সম্ভব। বিএনপি রাষ্ট্র যিনি প্রধান ছিলেন, এই দলটি যিনি গঠন করেছেন, মুক্তিযুদ্ধে তিনি ঘোষক ছিলেন। এদেশে যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, তার প্রতি তাদের একটি শ্রদ্ধা আছে। মুক্তিযুদ্ধের পক্ষের বাইরেও যারা আছেন, ধরুন ইসলামী রাজনীতি করেন, অন্য রাজনীতি করেন, তারাও কিন্তু তাকে শ্রদ্ধা করে। যাদেরকে বলা হচ্ছে, একটি পক্ষ বলতে চাচ্ছে তারা মুক্তিযুদ্ধের পক্ষের না, বাট আমি মনে করি এখন বাংলাদেশের সব মানুষের মুক্তিযুদ্ধের পক্ষের, মুক্তিযুদ্ধের বিপক্ষে কোনো লোক বাংলাদেশে আসলে এত বছর পরে এটি একটি ন্যারেটিভ তৈরি করা হয়েছিল আওয়ামী লীগের দুঃশাসন টিকিয়ে রাখার জন্য, মুক্তিযুদ্ধের পক্ষের আর মুক্তিযুদ্ধের বিপক্ষে। এটি কারণ হচ্ছে আমাদের একটি প্লেন ল্যান্ড বাংলাদেশ, তারপরে একটি জাতিগোষ্ঠী, মূলত অন্যান্য আফ্রিকার দেশের মতো কিন্তু এই একটি গোষ্ঠী, ওই একটি গোষ্ঠী, যে কারণে নানা ধরনের সংঘাত লেগেই থাকে। বাট বাংলাদেশে সেই পরিবেশ ছিল না, সে কারণে এই মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে বলে জাতিকে এটি বিভক্ত করার চেষ্টা হয়েছে, কিন্তু এটি সম্ভব হয়নি। বাংলাদেশের সব মানুষ, আমি যেটি বলতে চাই, সব মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে। এই সস্তা কথা বলে এবং বাংলাদেশে আজকে যে অবস্থায় আছে, এই ন্যারেটিভ সৃষ্টি কিন্তু এই অবস্থায় এনেছিল। এই অবস্থার অবসান ঘটেছে, এবং আগামী দিনে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে এই শক্তি বলে কিছু নাই, কিন্তু কেউ বলবেও না এই কথা এখন বাংলাদেশে। আরেকটা বিষয়, যে নির্বাচনকে কেন্দ্র করে একটা বিষয় নতুন করে আলোচিত, আওয়ামী লীগের ভোট। এটি টানা নিয়ে এক ধরনের টানা হেচড়া রয়েছে, যে আওয়ামী লীগ 16 বছর বাংলাদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন করলো, ফ্যাসিবাদের মতো ক্ষমতায় থাকলো, তাদের ভোট নিয়ে কেন টানা হেচড়া করতে হবে, বা তাদের ভোটের এই কারণ হচ্ছে আওয়ামী লীগের ধরুন বিভিন্ন নির্বাচন দেখা গেছে 35 থেকে 40% ভোট পেয়েছে, তাদের এই লাস্ট 3 নির্বাচন বাদেও না, যে মোটামুটি ফেয়ার যে নির্বাচনগুলো হয়েছে। তো এরা তো দেশ থেকে এলিমিনেট হয়ে যায়নি। এদের ধরুন কি বলে যে 50,000 নেতাকর্মী দেশে পালিয়েছে, তাও হবে না আমার ধারণা। অন্যরা তো এখানে আছে, সুতরাং তাদের কথা তো মাথায় রাখতে হবে। তাদেরকে তো হয়তো নেতারা নানা ধরনের অপরাধ করেছে, সব
এমনি ভোটার যারা সবাই কিন্তু সেই অপরাধ করেনি। হ্যাঁ, সুতরাং সেই জন্য বিভিন্ন দল কিন্তু আওয়ামী লীগের ভোটারদের কথা চিন্তা করছে। ধরুন 20% ভোট যদি কোনো প্রতীকে যোগ হয়, সেটা কিন্তু বিশাল ব্যাপার বাংলাদেশে, বিশাল ব্যাপার না? কিন্তু সেই প্রক্রিয়া আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করার সুযোগ তৈরি হবে কিনা? না, ভোটদান তো আপনি বিরত রাখতে পারবেন না। একটি গ্রামে ধরেন 300 লোক আওয়ামী লীগ করে, তো ভোট দিতে গেলে আপনি তার নাগরিকত্ব আপনি বাতিল করেননি। তিনি যদি ভোট দিতে যান, তাহলে আপনি বলতে পারবেন না যে আপনি ভোট দিতে পারবেন না, বলার সুযোগ আছে? বা অনেক তো চিনেও না কে আওয়ামী লীগ করে, কে আওয়ামী লীগের ভোটার, অনেক কিছু ম্যাক্সিমাম চিনবেও না। সুতরাং এই ভোট কিন্তু অ্যাভয়েড করে আপনার সুযোগ নেই যে আমি এদেরকে ভোট দিব না, এটা তো আপনি ইচ্ছে করলে পারবেন না। ধরুন 20% আওয়ামী লীগ যদি থাকে ভোটার, তাহলে 2 থেকে 3 কোটি লোক হবে আমার ধারণা। তাদেরকে তো আপনি ভোটের বাইরে রাখতে পারবেন না, ইচ্ছে করলেই পারবেন না। জি, ইলিয়াস খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আলোচনা শোনার জন্য। দর্শক, ফ্রন্ট পেজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল এক সময় দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।